This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে দীপের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। 26 নির্বাচন যেহেতু সামনে রয়েছে না, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতন করে স্ট্র্যাটেজি করছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে আমরা কি দেখলাম যে দলের আগে দীপ শুভেন্দু অধিকারী নিজেই যেন ইস্তেহার ঘোষণা করে দিলেন। কারণ তিনি কি বলছেন, বাংলাতেও দিল্লি মডেলে ভরসা কি কোথাও রাখা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, কারণ মাসে 2500 থেকে 500 রান্নার গ্যাস পাওয়া যাবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার হিসেবে কোথাও একটা, মানে যদিও তাদের ক্ষেত্রে প্রকল্পের নাম হয়তো আলাদা হবে, কিন্তু মাসে মহিলাদের 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি করা হলো এবং 500 টাকায়, মাত্র 500 টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে বলে এরকমই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এবং তিনি বলছেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 10 লক্ষ মানুষের চিকিৎসা হবে, এরকমই প্রতিশ্রুতি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ রাজ্যের মহিলা ভোটকেই মূলত টার্গেট করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দীপ, এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, আপনি তো বক্তব্য শুনলেন, কি বললেন শুভেন্দু অধিকারী? আপনার কি মনে হয় মাসে 2500 করে টাকা, রান্নার গ্যাস 500 টাকায়, আয়ুষ্মান ভারতের 10 লক্ষ টাকার মেডিকেল বিল, এই সবই কি আসন্ন নির্বাচনের আগে মহিলা ভোটের কথা মাথায় রেখে? তাই কেউ যদি পোলাও স্বপ্নে খায় তার তো ঘি ঢালতে ক্ষতি নেই। কেউ যদি 1 কেজি চালের পোলাওয়ে 6 কেজি ঘি ঢালতে চায়, স্বপ্নে খাচ্ছে তো ক্ষতি কি আছে? শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছে। এর আগে স্বপ্ন দেখেছিল নবান্নের ওপর 14 তলায় হেলিকপ্টার নামবে ও মুখ্যমন্ত্রী হবে। আজকে প্রথম কথা, যে লক্ষ্মীর ভান্ডারকে এতদিন ভাতা ভিক্ষা বলেছে, আজকে মহিলাদেরকে লক্ষ্মী বলে কেন ঘোষণা করতে হচ্ছে? কারণ জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের, বাংলার মায়েদের পাশে থাকে। এই যে রান্নার গ্যাস নিয়ে বলছে 500 টাকা, গোটা দেশে তো ক্ষমতায় ওরা। রান্নার গ্যাস তো ভারত সরকার নিয়ন্ত্রণ করে, তো ঘোষণা করে দিলেই হলো সারা ভারতবর্ষে। সারা ভারতবর্ষে রান্নার গ্যাস 500 টাকায় দিতে বারণ কি করেছে? অর্থাৎ ওরা চাইলেই পারে, কিন্তু মানুষের উপর অত্যাচার করবে বলে 1000 টাকা করে রান্নার গ্যাস কিনতে বাধ্য করে। শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট প্রমাণ করলো যে ভারত সরকার চাইলেই রান্নার গ্যাস 500 টাকায় দেওয়া যায়, কিন্তু তারপরও দেশের মানুষকে 1000 টাকা করে কিনতে বাধ্য করে বিজেপি। তৃতীয়ত, আয়ুষ্মান ভারতের ডায়লগ দিচ্ছে। আয়ুষ্মান ভারত তো সবার জন্য এন্টাইটেলই নয়। আপনার বাড়িতে যদি এসি থাকে, একটা বাইক থাকে, তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর আয়ুষ্মান ভারত 1 লক্ষ কোটি টাকা ক্লেম পেন্ডিং করে রেখেছে ভারত সরকার। এখন হসপিটালগুলো, প্রাইভেট নার্সিং হোমগুলো ট্রিটমেন্ট করছে না আয়ুষ্মান ভারত যেখানে যেখানে ইমপ্লিমেন্টেড রয়েছে সেই সব রাজ্যগুলোতে। এই সব গল্পবাজি যত কম দেবে শুভেন্দুর জন্য তত ভালো। একটা জিনিস প্রমাণ করলো যে মমতা ব্যানার্জির পথেই বিরোধীদেরও চলতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এটাই পরিষ্কার যে রাজ্যের মহিলা ভোট, যেটা গত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দেখে গিয়েছিল যে প্রায় 50% মহিলারাই একেবারে রাজ্যের তৃণমূল সরকারের উপর ভরসা রেখেছে, তো সেই মহিলা ভোটটাকেই কোথাও একটা টার্গেট করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব, যে কারণে মহিলাদের জন্য এত বড় ঘোষণা যে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে 10 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা হবে, রান্নার গ্যাস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, রান্নার গ্যাস 500 টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে এবং সেক্ষেত্রে 2500 টাকা মহিলাদের দেওয়া হবে। আরো একবার শোনাই দর্শকদের বড় শুভেন্দু অধিকারী বিজয় সম্মেলনী মঞ্চ থেকে ঠিক কি ঘোষণা করেছেন। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী।
এবার সমস্যার নজর রাখা যাক বাংলায় কোন ফর্মুলায় বিজেপি ক্ষমতায় আসতে পারে, তারও কিন্তু ফর্মুলা বাতলে দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে 46% ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি, তার জন্য পেতে হবে 22 লক্ষ ভোট। 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লা ফতে, এই চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী আবার দাবি করলেন এর পাশাপাশি এসআইআরে বাংলা থেকে 1 কোটি নাম বাদ যেতে চলেছে। শুনুন তার বক্তব্য। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। 100 জন মুসলিমের 95 জনের ভোট পেয়েছে। তারপরেও 2,75,00,000। আমরা 39% রাজ্যে। প্রাপ্ত ভোট 2,33,27,000। মুসলিম মাত্র 0.65। আমাদের সঙ্গে ছিন্নমূলের গ্যাপ কত? মাত্র 42 লাখ। দরকার কত? 22 লাখ। এসআইআর এ নাম বাদ যাবে কত? মিনিমাম 1 কোটি। গ্যাপ থাকবে? থাকবে না। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন আপনারা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। তন্ময়দা, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব, কারণ শুভেন্দু অধিকারী তিনি ফর্মুলা বেঁধে দিয়েছেন আর 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গড়বে। কি বলবেন? শুভেন্দু নতুন কিছু বলছেন না, এ তো পরিসংখ্যান। 42 লক্ষ ভোট কম পেয়েছে বিজেপি গত লোকসভা নির্বাচনে, সেই হিসাবে 21 লক্ষ ভোটের ব্যবধান আছে। অর্থাৎ 21 লক্ষ ভোট একদিকে এলে সেটা ডাবল করলে 42 লক্ষ হয়, সেটা তো বোঝা গেল। কিন্তু এই 21 লক্ষ ভোট জনতার দরবারে গিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটটা পেলে তো কেউ না করছে না, সেটাই সংসদীয় গণতন্ত্র। কিন্তু ওনারা কি বলছেন, এসআইআর করে কেটে বাদ দিয়ে আমরা এটা জিতবো। আমরা তো প্রথম দিন থেকে একই কথা বলছি, বাংলার রায়ে বিজেপি জিততে পারবে না, এসআইআর করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জেতার চেষ্টা করবে। দেখা যাক, বাংলার মাটি এত সস্তা নয়। আগামী দিনে খেলা হবে, দেখা যাবে শুভেন্দু বাবু কিভাবে জেতেন বা বিজেপি কিভাবে জেতে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 26-এর ভোটকে মাথা রেখে যখন বিজেপি একেবারে পার্টিগণিত ঠিক করে দিয়েছে যে কি করতে হবে, কত শতাংশ ভোট বাড়াতে হবে, ঠিক সেই সময় শাসক দলের সাংসদ বিধায়কদের কিন্তু বেশ কিছু জায়গায় হুমকি হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। জগদীশ বর্মা বাসুনিয়া সাংসদ 2026 বিধানসভা নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন। যে ওষুধ প্রয়োগ করতে হয় তাই দিতে হবে। কি বলেছেন শোনা যাক। প্রত্যেক বুধে বুধে খবর নেবেন, কায় কায় বিজেপি করি চায়, আর 2026 নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায়। এত বড় সাহস কার আছে? সাহসটা দেখি মাপি ঝুঁকি নেবেন, ভালো করে দেখি নেবেন, মাপি ঝুঁকি নেবেন। 2026 আইসার আগে উমায় যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয়, মুই তোমার সাথে আসুন। তার জন্য যা করা দরকার তা করবে, পরিষ্কার কথা। তার জন্য যা যা করা দরকার তা করবেন। যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার, যে রোগের জন্য ক্যান্সারের কেমোথেরাপি দিতে হয়, ওখানে যদি ট্যাবলেট খাওয়ান স্যালাইন দেন হবে না, কেমো দিতে হবে। হাতে পায়ে যদি গ্যাংগ্রিন হয় তাহলে সেই জায়গাটা কাটিয়ে বাদ দিতে হবে, নাহলে ঘা কোটাটাই ছড়াবে। আমাদের সেই কাজ করতে হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এলাকায় শক্তিশালী রাখতে গেলে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল দা। কোচবিহারে বিজেপিকে হারিয়ে সাংসদ হয়েছেন তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়া। তিনি কিন্তু বলছেন যে সামনের নির্বাচনে কোনো বিজেপি এজেন্টকেই বসতে দেবেন না বিধানসভায়। না, আমি ওনার কথা শুনছিলাম, ঠিকই বলছিলেন যে ক্যান্সার হলে ট্যাবলেট খাওয়ালে হবে না, স্যালাইন দিলে হবে না, ওই কেমো দিতে হবে। হাতে গ্যাংগ্রিন হলে সে হাত কেটে দিতে হবে। পাগল হলে কারেন্ট দিতে হবে। আবার পাগল যদি কুকুর হয় তাহলে কি করতে হবে সেটা আপনারা জানেন, আমি বলবো না। এসব বলে আর বাঁচতে পারবে না। বেচারি
এগুলো হচ্ছে ওদের পলিসি নিয়েছে। গত 3 দিন ধরে আপনি দেখুন লাগাতার কেউ বলছে আগুন জ্বালাবো, বাট হাত কাঁপে দেশলাই ধরতে পারে না। কেউ বলছে লন্ড ভন্ড করে দেবো। ওরা ভন্ড সেটা জানতাম, কিন্তু ওরা লন্ড ভন্ড করতে পারবে এটা আমার বিশ্বাস নেই। কেউ বলছে বাড়ি ঘেরাও করব, এই যে কেউ বলছে মারবো, কেউ বলছে কাটবো, এটা ওদের প্ল্যান। ভাবছে এটা করে মানসিক চাপ সৃষ্টি করবে আমাদের ওপর। ভারতীয় জনতা পার্টি এইসব ভয়কে উপেক্ষা করে, তারা এইসব ভয়কে মানে তারা এইসবকে গ্রাহ্য করে না। এসব দেখিয়ে লাভ হবে না, ওরা বরঞ্চ কারেন্ট খাওয়ার জন্য প্রস্তুত থাকুক। পাগল হলে পাগলকে ইলেকট্রিক শক দিতে হয়। এইসব বাসুনিয়া ফাসুনিয়া কি কি সব নাম আছে, এরা যেন আগামী দিন সে কারেন্ট খাওয়ার জন্য জনগণের হাতে প্রস্তুত থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোচবিহারের দিকে নজর রাখবো, তার কারণ দুপুরের পর রাতেও কোচবিহারে বিজেপির পার্টি অফিসে হামলা, তুফানগঞ্জে পদ্ম শিবিরের অফিস ভাঙচুর, পরপর 2টি অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী, এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। ভাঙচুর করা হয়েছে টিভি, চেয়ার, আসবাবপত্র। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি, যদিও যাবতীয় ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী কোচবিহারের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, দুপুরের পর রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি এবং 2 ক্ষেত্রেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একবারে দেখো, গতকালকে যে ঘটনাগুলো একের পর এক ঘটেছে, কোথাও ভাঙচুর, কোথাও রাস্তা অবরোধ, কোথাও ইট পাটকেল ছোড়া, কোথাও বাঁশ লাঠি দিয়ে আক্রমণ, ফলে তৃণমূল বিজেপির মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব গতকাল থেকেই আমরা তুফানগঞ্জে দেখছি। গতকাল রাতেও কিন্তু এই তুফানগঞ্জের চিলাখানা বলে যে জায়গা, সেখানে বিজেপির যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে রাতের অন্ধকারে তৃণমূলের তরফ থেকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি, এবং তাদের স্পষ্ট বক্তব্য যে তাদের আসবাবপত্র থেকে শুরু করে টিভি সবই তারা ভেঙেছেন এবং সেটা রাতের অন্ধকারে করা হয়েছে। ফলে গতকালকের পর গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, আজকে স্বাভাবিকভাবেই গোটা এলাকা কিন্তু থমথমে, এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়েছে যেমন, এটা যেমন ঠিক, পাশাপাশি গোটা এলাকায় কিন্তু তীব্র উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ তোমাকে। রাতের অন্ধকারে আমাদের চিলাখানা 2 নং অঞ্চলের 2টো পার্টি অফিস তৃণমূলের হারমাত এই গুন্ডা বাহিনী তাদের নেশা ভাঙ করিয়ে আমাদের গোগারকুটি নতুন বাজার এবং দেউচড়াই মোড় যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। এমত অবস্থায় বলতে চাই, তৃণমূল কংগ্রেস যদি এই রাজনীতিতে বিশ্বাসী থাকে তাহলে বিজেপি আর হাত গুটিয়ে বসে থাকবে না। ওরা ওদের পায়ের নিচে কোনো রকম মাটি নেই, ওরা চাচ্ছে এখন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে তৃণমূল কংগ্রেসের নাম দেওয়ার জন্য। ওরা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের কেউ যায়নি। আব্দুল রহিম বক্সি মালদার জেলা তৃণমূল সভাপতি, তিনি যেন বিতর্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছেন, কারণ তিনি যখনই কোনো বক্তব্য রাখছেন বিতর্ক তৈরি হচ্ছে, তিনি আবারও বেলাগাম, তার মুখে আবারও হুমকির সুর। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে সুকান্ত মজুমদার ও বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি মালতীপুরের তৃণমূল বিধায়কের। মমতা ব্যানার্জিকে কত ভাষায় গালাগাল করছে, তিনি আবার নিজেকে শিক্ষিত প্রফেসর দাবি রাখছেন, তিনি আবার নিজেকে কেন্দ্রীয় মন্ত্রী বলে দাবি রাখছেন, তিনি নিজেকে বড় নেতা হিসাবে দাবি রাখছেন। আমি মনে করি এই ধরনের একজন রাজনৈতিক মূর্খ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। এই অসুর সহ গোটা দল থেকে বিসর্জন দেবার শপথ গ্রহণ করতে হবে। একজন মূর্খ মানুষ, রাজনৈতিক মূর্খ, যে ধরনের কথাবার্তা তিনি বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব, টিএমসি হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, এই ধরনের কথাবার্তা তিনি বলার চেষ্টা করছেন। আর আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা আজকে দিদির কথায় যে বদল চাই, বদলানো, যার জন্য একটা কথা বলে না। এই ধরনের একজন শিক্ষিত মানুষ এরকম একটা ভাষা প্রয়োগ করেছেন যা সভ্য মানুষ কোনোদিন বলতে পারে না। মাদ্রাসা ছাপ লোক, মাদ্রাসা থেকে পড়াশুনো করা, কিছু যায় না, মূর্খ। এর সম্পর্কে আর কি বলবো, বিপিএল নেতা আমি বলবো না, স্ট্যান্ডার্ডই নেই।
পরে খবরে আসি। টানা 3 বার বিধায়ক থাকার পরেও রাজনীতি বোঝেন না, এমনটাই দাবি করলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। রাজনীতি থেকে সরে গিয়ে আর ভোটে দাঁড়াতে চান না বলেও জানালেন বারাসাতের তৃণমূল বিধায়ক। একই সঙ্গে বারাসাত পুরো এলাকায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কেন ভোট কম পান তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন চিরঞ্জিত। কাকলি ঘোষ দস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরও আছে, আমারও আছে। আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে, যিনি এতদিন ধরে পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন, তিনি একজন এমপি হিসেবে, তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন, তাকে বসতে দেওয়া হয়, একমাত্র উনিই বসে না। এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী, তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা আমি বুঝতে পারছি না। তার একটা ভেতরে দুঃখ আছে, আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভটা আছে। অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই না। এ এক মজার ব্যাপার, আমি বুঝতে পারি না কেন। আজও পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলি তিনি ঘুরে দেখবেন। বিশেষ করে সুকিয়া পুকুরিতে তার ত্রাণ তুলে দেওয়ার কথা রয়েছে। বিপর্যয়ে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি নিয়োগপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা গতকালও দেখেছি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকিয়া পুকুরিতে গিয়ে যাওয়ার কথা আজকে, কখন যাচ্ছেন, কি আপডেট পাওয়া যাচ্ছে? শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মুখ্যমন্ত্রী মিরিকে পৌঁছচ্ছেন। সুকিয়া পুকুরির ত্রাণ শিবিরের কাছাকাছি এসে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন বিধ্বস্ত যে মিরিক বা ওই অঞ্চল, সেই অঞ্চল পরিদর্শন করবেন তিনি। তারপর তিনি এসে পৌঁছান পশুপতি নেপাল সীমান্তে। সেখান থেকে সরাসরি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মিরিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মিরিকের খুব কাছাকাছি মুখ্যমন্ত্রী কনভয় রয়েছে, আমরা মিনিট খানেকের মধ্যেই মিরিকে পৌঁছবো। সেখানে নেমে মুখ্যমন্ত্রী মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখে তারপর ফিরতি পথে দার্জিলিং যাওয়ার পথে সুকিয়া পুকুরির যে ত্রাণ শিবির, যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, যেখানে যে ক্যাম্প করা হয়েছে, যেখানে মিরিকে যারা মারা গিয়েছেন তাদের পরিজনেরা অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর জন্য, সেই শিবিরে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। এই মুহূর্তে মিরিক থেকে সামান্য দূরে মুখ্যমন্ত্রী কনভয় ধীরে ধীরে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী কনভয় মিরিকের উদ্দেশ্যে এগোচ্ছে। আচ্ছা, আপাতত তোমাকে ধন্যবাদ। মিরিকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জানা গিয়েছিল যে তিনি সুকিয়া পুকুরি যাবেন, একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন। তিনি মিরিকে যাচ্ছেন আগে, তবে যখন দার্জিলিং ফিরবেন ওই ফিরতি পথে তিনি সুকিয়া পুকুরি যাবেন। মিরিকে আগেরবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তখন যে সমস্ত বাড়ি ভেঙে গিয়েছিল সেই বাড়ির বাসিন্দারা তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে দাবি রেখেছিলেন। আজ তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন কিনা এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার কোন কোন কর্মসূচির মধ্যে দিয়ে যান, কোন কোন কর্মসূচির মধ্যে দিয়ে পরিদর্শন সারেন, সেই সমস্ত বিষয়ের দিকে নজর রাখা হচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যে মিরিকে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একটা খবরে নজর রাখবো। উত্তরবঙ্গের বিপর্যয়ের পর এবার ত্রাণ তহবিল করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ গিয়ে ত্রাণ বিলির পাশাপাশি পরিস্থিতি সরেজমিনে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করতে পারবেন। যদিও এই ত্রাণ তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের কথা মাথায় রেখে হচ্ছে না, এমনটাই খবর প্রশাসনের সূত্রে। এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনো প্রান্তে বিপর্যয় মোকাবিলার জন্যই কাজে লাগানো হবে। দ্রুতই ত্রাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর থেকে শুরু করে অন্যান্য খুঁটিনাটি তথ্য প্রকাশ্যে আনা হবে বলেই সূত্রের খবর। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে নতুন করে ত্রাণ তহবিল তৈরির কথা বলছেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি খোঁচা দিতে ছাড়েননি। তার বক্তব্য, এসডিআরএফে কেন্দ্রীয় দেওয়া 5,000 কোটি টাকা কোথায় গেল, কেন তার হিসেব দেওয়া হলো না, এই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুনুন তার বক্তব্য। কেন্দ্র সরকারের যে শেয়ার, দ্যাট ইজ অ্যারাউন্ড 5,000 crore, সেই 5,000 কোটি টাকাটা গেল কোথায়, তার তো একটা হিসেব দিতে হবে। এসডিআরএফ ফান্ড যেটাকে বলে, এখনো পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে এসডিআরএফ ফান্ড, যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25% রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5,000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়।
এদিকে উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ত্রাণ সামগ্রী বোঝায় গাড়ি রওনা দিয়েছে উত্তরবঙ্গে। মিরিক, শিলিগুড়ি সহ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য 2500 পলিথিন শীট পাঠিয়েছেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি শুরুর দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গবাসীর সাথে পাশে থাকার আমরা চেষ্টা করেছি। যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে হাত দুলিয়ে দুলিয়ে নাচছিলেন, প্রায় 2500 পলিথিন শিট, যাকে আমরা বাংলায় ত্রিপল বলি, সেই পলিথিন শিটের ব্যবস্থা করা হয়েছে। আজ দিল্লি থেকে সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে এখানে রওনা করলাম এবং এই পলিথিন শিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে যে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং, মিরিক, দধিয়া, এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে। ধসের দোসর তিস্তার ছবল, তাতে বিধ্বস্ত কালিম্পং ও সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। গতকাল থেকে 4 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং এবং সিকিমের লাইফলাইন। দীপাবলির মুখে দুশ্চিন্তায় শিলিগুড়ির বিধান মার্কেট এবং রেগুলেটেড মার্কেটে লাগছে। তাদের আশঙ্কা আলুর উৎসব এবং পর্যটনের মৌসুমে জাতীয় সড়ক 4 দিন বন্ধ থাকায় ব্যবসার কোটি কোটি টাকার লোকসান হবে। 2 দিন আগে 29 মাইল এবং গেইল খোলার মাঝে একাধিক জায়গায় ধস রাস্তা বসে গিয়েছিল এবং যার মধ্যে 29 মাইলের অবস্থা এখনো পর্যন্ত বিপজ্জনক। সেখানে পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে NHIDCL। এজন্য 4 দিন এই রাস্তায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, উন্নয়নের নামে তাই কি বিপর্যয় উত্তরবঙ্গে? পাহাড়ে বিপর্যয়ের পিছনে বেআইনি নির্মাণ এবং অপরিকল্পিত বাঁধকেই দায়ী করা হচ্ছে। বিশেষ করে পাহাড় এবং তরাই এলাকায় বিপর্যয়ের প্রধান কারণ হিসাবে পরিবেশবিদরা বেআইনিভাবে যত্রতত্র গড়ে ওঠা রিসর্ট, হোমস্টে এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণকেই দায়ী করছেন। প্রশাসনের নজরদারি এবং পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে একের পর এক রিসর্ট, হোমস্টে, আবাসন তৈরি হচ্ছে, আর তাতেই বিপদ নেমে আসছে পাহাড় এবং তরাই এলাকায়। হোটেল ব্যবসায়ী সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী পর্যটনের জন্য ঘোষিত সব গ্রামে 100 থেকে 150টি করে হোমস্টে বা রিসর্ট রয়েছে, যার মধ্যে আপনি শুনলে অবাক হবেন অনুমোদিত নয় বেশিরভাগই। এমনকি রয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা হোমস্টে এবং রিসর্টও। প্রকৃতির ভয়াবহতা, বিপর্যয়ের রূপ কতটা হতে পারে তা বুঝতে পেরেছেন উত্তরবঙ্গের মানুষ। কিন্তু কেন এই কারণ? মূলত নদীর পাড়গুলিতে একের পর এক রিসোর্ট গজিয়ে উঠছে। সবকটি যে বেআইনিভাবে হচ্ছে তা নয়, তবে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো অনুমোদিত নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মূর্তি নদী, একের পর এক রিসোর্ট গজিয়ে উঠেছে মূর্তি নদীর ধারে। গরুমারা অরণ্য, সেই অরণ্যের ধারে কাছে একাধিক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে, তৈরির কাজ চলছে এবং এই ধরনের নির্মাণের জেরে যে ভারসাম্য সেগুলো কিন্তু লঙ্ঘিত হচ্ছে বলেই মনে করছেন পরিবেশপ্রেমীরা। পরিবেশপ্রেমীদের বক্তব্য, এই ধরনের কনস্ট্রাকশন বা বেআইনি নির্মাণ যদি বন্ধ না করা হয় তাহলে অচিরেই বিপদ ডেকে আনবে উত্তরবঙ্গ। কারণ যে বিপর্যয় উত্তরবঙ্গ দেখেছে সেই বিপর্যয় আবারও হতে পারে বলেই আশঙ্কিত পরিবেশ প্রেমীরাই। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গরুমারা। মিরিকে যেটা হয়েছে বা দুধিয়াতে যেগুলো হয়েছে, সেই জায়গায় অধিকাংশ জায়গায় যেটা আমরা দেখতে পেয়েছি যে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, নদীর গতিপথও চেঞ্জ হয়েছে, পাথরও সরে গেছে, তো সব মিলিয়ে তারপরে সেখানে কনস্ট্রাকশনও হয়েছে এবং যেটা হওয়ার সেটা হয়েছে। প্রকৃতি যেই জিনিসটা করার সেটাই করেছে। অ্যাডমিনিস্ট্রেশনের উচিত ছিল এই জিনিসটা একটু প্রথম দিক থেকে কড়াভাবে দেখার। কড়াভাবে যদি দেখতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, প্রাণহানিগুলো হতো না। এখন তো একটা হোমস্টে বলে তো একটা সার্কাস আরম্ভ হয়েছে, চারিদিকে হোমস্টে গজিয়ে উঠছে। হোমস্টের নামে হোমস্টের নামে বকলমে হোটেল, হোমস্টের কতগুলো নিয়ম আছে, নিয়মাবলী আছে, কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জায়গার জন্য বা ইকো সেন্সিটিভ জায়গার জন্য কোনো দ্বারা কোনো কিছু করেনি। এটা প্রশাসনের কোনো তো নজর, শুধু তাই না, তারা এনকারেজ করেছে এবং এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য, রাজনৈতিক মদতে এই ধরনের অরাজকতা জিনিসগুলো ঘটে চলেছে। আমাদের মেন মোটো হচ্ছে গ্রিনারি। তো
তো সেই গ্রিনারিকেই আমরা প্রাধান্য দিয়ে আমাদের এই রিসর্টের অপারেশন চালানো হয়। আমাদের প্রপার্টির মধ্যে আপনি মাইগ্রেটরি বার্ড পন্ড দেখতে পাবেন, যেখানে প্রত্যেক বছর পরিযায়ী পাখিরা আসে। অ্যান্ড আমাদের যে পন্ড আছে সেখানে আমরা পেট হিসাবে রাখি ফিশ, যেগুলো 20 বছরেরও বেশি সময় ধরে এখানে আছে। এবং আমাদের রিসর্টে যেসব ফলের গাছ আপনি দেখতে পাচ্ছেন স্যার, ওই ফলের গাছগুলোর যে ফল হয় সেগুলো আমরা কেউ কখনো হাত লাগাই না, ওগুলো শুধুমাত্র পাখিদের জন্য থাকে। অ্যান্ড ওটা পড়ে গেলে পরেও ওখানেই থাকে, সার হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই জন্যই আমরা গাছগাছালিকে তো প্রাধান্য দিয়ে রিসর্টটা পরিচালনা করা হচ্ছে। উত্তরবঙ্গে কংক্রিটের জঙ্গল, সেখানে একের পর এক আদিবাসী এবং রিফিউজিদের জমি দখল করে হোটেল তৈরি হচ্ছে। শাসকের মদত বলে কি প্রশাসন ঘুমিয়ে? পুরোটাই শাসকের মদতেই হচ্ছে এবং শাসক দল বিভিন্ন শিল্প গোষ্ঠীকে সেখানে সুবিধে করে দিচ্ছে। জঙ্গলের যে নিয়ম, সেই নিয়ম না মেনে, অর্থাৎ ফরেস্ট অ্যাক্ট, সেই ফরেস্ট অ্যাক্টকে না মেনে এই সমস্ত কাজ হচ্ছে। রিসোর্ট থেকে তৈরি করে জঙ্গলের মধ্যে গাছ কেটে রিসোর্ট তৈরি করা, হোমস্টে তৈরি করা, যত চলছে, পারমিশন ছাড়া পেট্রোল পাম্প চলছে, এগুলো দেখবেন 95% হচ্ছে বকলমে তৃণমূলের নেতাগুলো টাকা খাটছে। এবং খালি উত্তর বাংলা বলে না, আমাদের দক্ষিণ বাংলার বিভিন্ন কাউন্সিলর পয়সা কামায়, উপার্জন করে সেই টাকাগুলো রাখবে কোথায়? অনামে বেনামে উত্তর বাংলায় বিভিন্ন রিসোর্ট হোমস্টের নাম করে টাকাগুলোকে ইনভেস্ট করে। এবং পুরোটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে, যে কারণে উত্তর বাংলার যে সরাসরি প্রকৃতির সঙ্গে মানুষের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেখানে প্রকৃতির হাতে মানুষ অসহায়ের মতো ডুবছে। সরকার কোথাও না কোথাও খুব নিয়ন্ত্রক ভূমিকা পালন করতে হবে। পাহাড়ের ঢালে যেরকম নির্মাণের বিপদ, সেটা পাহাড়ে আমরা একটা সময় ভাবতাম, এখন সেই বিপদ নদীতেও নেমে চলে এসছে। ফলে এবং সেটা নদী খাত থেকে গতিও পরিবর্তন করে দিচ্ছে বহু ক্ষেত্রে, বিশেষত বেআইনি খনন, বেআইনি বালি খাদান, বেআইনি পাথর খাদান, আর সেগুলোও নির্মাণের প্রয়োজনেই হচ্ছে। ওখানকার স্থানীয় নির্মাণের প্রয়োজনে বালি পাথর সব নদীর বুক থেকে তোলা হচ্ছে, যে বেআইনিভাবে তোলা হচ্ছে। এবং সেই বেআইনি পাথর খাদান, এটা একদিকে যেমন রাজ্যের রেভিনিউ লস হচ্ছে, চোরাপথে সেগুলো ব্যবহৃত হচ্ছে, অন্যদিকে সেগুলো নদীর গতিপথকে এমনভাবে বিপর্যস্ত করছে, ফলে যে জায়গা আজ থেকে 30 বছর আগে প্লাবিত হতো না, সেটা নতুন করে প্লাবিত হচ্ছে। যে ঘটনা 40 বছর আগে হতো না, ঠিক সেই ঘটনাগুলো উত্তরোত্তর বাড়ছে, বিশেষত বিধ্বংসের ক্ষেত্রে, বিপর্যয়ের ক্ষেত্রে। 3 মাস পার হয়ে গেছে, খোলা আকাশের নিচেই দিন কাটছে শবর পরিবারের। 15ই জুলাই বৃষ্টিতে মাটির বাড়ি ঘর ভেঙে মৃত্যু হয় শবর পরিবারের 3 জনের। তবে প্রশাসনের বাড়ি তৈরির আশ্বাস থেকে গিয়েছে কাগজে কলমে। প্লাস্টিকের ছাউনিতে ঠাঁই হয়েছে এখন তাদের 3 মাস। চিৎকার করেছি অনেকবারই, তো চিৎকার করলে তো আর শোনা পাই নাই। আমিও কিছুটা অবশ্য করেছিলাম, তার মধ্যে আমার বউটাকেও কিছুটা ক্লিয়ার করলাম। তো বউটা 3 বার রাগ কাটিয়েছে, তারপর থেকে ওরা ডেড হয়ে গেছে। কজন মারা গেছিল? এইখানে 3 জন মারা গেছে। ঘর ভাঙার জন্য কিছু দেয়নি। ঘরের তালিকায় নাম ছিল, লিস্টে নাম ছিল, এরকম শুনেছিল না? আগে ছিল, বলতেছিল যে হ্যাঁ ঘর এসেছে, ঘর আসার প্রবলেম সবকিছু বলতেছিল। তারপরে না, ঘরের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কিচ্ছু আসে না। এই যে সরকার অনেক কিছু পাঠাচ্ছে, কোনো কিছু নাই। কাপড় চুপড় তাকিয়ে আমাদেরকে দেয়। কারা পাচ্ছে সেগুলো? ও সব আমাদের এখানে আধার কার্ড আছে। আধার কার্ড আছে, আধার কার্ডের মানে সাইডটা কি করে জলে ঢুকায় নিয়ে কি করেছে। আমারটা আছে, ভোটার কার্ড হারানি। বৃষ্টির জন্য ওইদিকে দেয়াল এদিকে পড়ে গেছে, তারপরে মাটি চাপা হয়নি। কাজের মানুষ তো ওরা বুঝতে পারে না। যার দিকে দিয়েছে তিরপাল দিয়েছে, আর কি দিতে পারে। ঘটনার পরে অনেকেই এসেছে, তারপরে আর কিছু কেউ করেনি। প্রত্যেকের বক্তব্য শুনলে আধার কার্ড হারিয়ে গিয়েছে, তাই সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও সেই দাবি করেছেন। কোনো ডকুমেন্টস পাইনি, হতে আমরা কিছু সাহায্য করতে পারিনি। তার আধার কার্ড করার জন্য আমরা কিছু ক্যাম্প বা কোনো অনেক কিছু মানে তাগিদা করছি যে আমরা আধার কার্ড করে দিতে পারি। ওদের কি আধার কার্ড নেই না? না, অবশ্যই ছিল, তাই মনে হয় ওরা মানে হারিয়ে গেছে। আমি এই মধ্যে আমি চেষ্টা করব যেমন তাড়াতাড়ি আমি ক্যাম্পটা করতে পারি। যদিও এই পুরো বিষয়টিতে স্থানীয় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেই দুষছে বিজেপি। আজকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই প্রান্তিক মানুষ সবর এই জাতির উন্নয়নের জন্য এটা করেনি। সরকারকে কিছু বলতে গেলে বলছে ওদের আধার কার্ড হয়নি। ওদের আধার কার্ডের দায়িত্ব তো সরকারের।
কেন ওদের আধার কার্ড দেয়নি? SIR এর নামে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, আর এই প্রান্তিক মানুষগুলো, এই আদিবাসী মানুষগুলো এখনো আধার কার্ড কেন হলো না, তার জবাব কিন্তু বিডিও এবং প্রশাসনকে দিতে হবে। তৎকালীন হিসাবে যেটুকু করা প্রয়োজন প্রশাসন সেটা বা স্থানীয় পঞ্চায়েত সেটা করেছে, কিন্তু এটা যেহেতু তাদের একটা বৃহৎ পরিসরে এটা কাজ করার বিষয় আছে, সেই জন্য প্রশাসনকে আমরা এটা আবার রিমাইন্ড করব বা তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দ্রুত শীঘ্রই যাতে ওই সবর পরিবারগুলো যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের ঘর বাড়ি যাতে পুনরায় করে দেওয়ার ব্যবস্থা করা যায় সেই বিষয়টা দেখার জন্য। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মিরিকে। সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ বিধ্বস্ত মিরিক এই মুহূর্তে পরিদর্শন করছেন তিনি। বিধ্বস্ত অবস্থায় রয়েছে সেখানকার ঘরবাড়ি এলাকা, সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সহকর্মী প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তিনি মিরিকে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথাও বলছেন। আমার মানে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়েছিল, 3 জনের মৃত্যু হয়েছিল একই পরিবারে। সেই সমস্ত জায়গায় যাদের বাড়ি ভেঙে গিয়েছে সেই বাড়ির সদস্যরাও কথা বলতে চান, তাই হয়তো সরাসরি পৌঁছে গিয়েছেন তাদের। ছবি আপনাদের লাগাতার আমরা দেখিয়েছি, যেখানে আপনাদের টানা দেখে গিয়েছি উত্তরবঙ্গে ধস বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে। সেখানে কি পরিস্থিতি মিরিকে? সেখানে একটা বাড়িতে, শর্মিষ্ঠা তুমি যে কথা বলছিলে, একটি বাড়িতে বাবা মা মেয়ে 3 জন একসঙ্গে মাটি চাপা পড়ে মারা গিয়েছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই গোটা বাড়িটা একেবারে জল কাদার নিচে চলে গিয়েছিল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিরিকে পৌঁছে গেছেন, দুর্গতদের সঙ্গে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী বিশ্বাসকেও দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। তার যাওয়ার কথা ছিল সুকিয়া পোখরিতে, কিন্তু তার আগেই তিনি মিরিকে পৌঁছে গিয়েছেন। তার শিডিউলে লাস্ট মিনিটে কিছু পরিবর্তন এসেছে। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন তিনি? আমরা দেখতে পাচ্ছি তিনি মিরিকে স্থানীয় বাসিন্দাদের একেবারে বাড়িতে ঢুকে গেছেন। পেছনে ক্যামেরাটা পেছনে দাদা, ও দাদা পেছনে আসুন প্লিজ প্লিজ। এই গোবিন্দ দা একদম দেখো, আবারও দেখাচ্ছি মুখ্যমন্ত্রী সুকিয়া পোখরির যে ত্রাণ শিবির সেখানে এসেছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নেন একদম গ্রাউন্ড লেভেলে মিরিকে এসে পৌঁছাবেন। সেইভাবেই কিন্তু তিনি মিরিকে এসে পৌঁছেছেন এবং এই বাড়ির ছবি এর আগে আমরা TV9 বাংলায় দেখিয়েছিলাম। দেখো একবার পিছনটা দেখাচ্ছি, ওই যে উঁচু পলিমাটির পাহাড় এবং পাথর ইত্যাদি রয়েছে, সেখান থেকে কিন্তু ধস নামতে শুরু করে এবং এই বাড়ির দোতলা ঘরে একদম দরজা জানলা ভেঙে ঢুকে যায়। একই পরিবারে 3 জন মারা যান। এখন উদ্ধার কাজ হয়ে গিয়েছে, কিন্তু এখন এই গোটা এলাকা থেকে কিন্তু এই পলিমাটি সরানোর চেষ্টা করা হচ্ছে। দেখো যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, পাহাড় সমান পলিমাটি উপর থেকে নেমে এসেছিল। এই পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন, সরাসরি এসে পৌঁছেছেন মিরিকে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মুখ্যমন্ত্রী এসে এখানে পৌঁছেছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে কথা বলে দেখে নেওয়া আর কিছু এদের প্রয়োজন আছে কিনা। সেই কারণে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী একদম মিরিকে এসে পৌঁছেছেন। এর পাশাপাশি নেপালের যে পশুপতি সীমান্ত সেই এলাকা হয়ে সরাসরি তিনি এখানে এসে পৌঁছান। আচমকা সিদ্ধান্ত নেন একদম যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে গিয়ে মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র গৌতম দেবরা ঢুকেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। প্রীতি গোয়েল জেলা শাসক তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা
সেই ছবি আপনাদের লাগাতার দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে দুর্যোগ বিধ্বস্ত মিরিকে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই পরিবারে যে 3 জনের মৃত্যু হয়েছিল সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমাদের সহকর্মী প্রসেনজিৎ একেবারে ঘটনাস্থলে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে, জানবো কি হচ্ছে সেখানে এই মুহূর্তে। প্রসেনজিৎ, কি কথা হলো মুখ্যমন্ত্রী এবং এই নিহতদের পরিবারের মধ্যে? ম্যাডাম বেরোচ্ছেন, ওই ছবিটা ধরো, ওখানে ধরো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে মিরিকে রয়েছেন, সেখানে ধসের সব হারানো পরিবারের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক কর্তারা যারা ছিলেন তাদেরকেও বেশ কিছু নির্দেশ দিলেন যে তাদের কিছু প্রয়োজন রয়েছে কিনা, কারণ বাড়ির একাংশ তো ভয়ানকভাবে ক্ষতি হয়েছে, যেটা আমরা দেখিয়েছিলাম। একদম শুনতেই পেলে মুখ্যমন্ত্রী বললেন ল্যান্ডস্লাইড যাবতীয় যা কিছু ক্লিয়ার করা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু তিনি মিরিক বাজারে পৌঁছাচ্ছেন। মিরিক বাজারে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা অবশ্যই দর্শকদের সামনে তুলে ধরবো। তবে দীপ, যে কথাটা ছিল যে মিরিকে আসবেন, যে আগের বার দেখেছি সাধারণ মানুষ বলছে যে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে আমাদের অভিযোগের কথা বলতে চাই। আজ মুখ্যমন্ত্রী নিজেই তাদের কাছে পৌঁছে গিয়েছিলেন এবং যে পরিবারের 3 সদস্য রয়েছে তাদের বাড়ি ঢুকলেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে একেবারে বাড়ির ভিতর ঘুরে দেখলেন যে বাড়িটা কিভাবে ক্ষতি হয়েছে। তারপর সেই ঘর থেকে বেরিয়ে এসে তিনি স্বাভাবিকভাবে তিনি তার দিক থেকে যতটুকুনি সাহায্য করা সেই সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চাইলেন যে এই পরিবারকে কিভাবে সাহায্য করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে তাদের আরো কিছু প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো যাতে সঠিকভাবে মেটানো হয় সেরকম নির্দেশ দিলেন যে সমস্ত প্রশাসনিক কর্তারা সঙ্গে ছিলেন। দেখো কিছুক্ষণ আগে যখন সেই পরিবারের সদস্যকে নিয়ে একেবারে ঘরের ভেতর ঢুকে গেলেন, যে কোন ঘরে শুয়েছিল, কিভাবে ঘটনাটা ঘটে, তাদের মুখ থেকেই শুনলেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে বলে তিনি এবার মিরিক বাজারে যাবেন, কারণ যে সমস্ত এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে কিন্তু মিরিক অন্যতম। প্রসেনজিৎ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিরিক বাজারে রয়েছেন, কর্মসূচি রয়েছেন মুখ্যমন্ত্রী, এরপরে আর কোথায় কোথায় যাবেন আজকে? গাড়ি রেডি কর, গাড়ি রেডি কর, কোনভাবে বেরোচ্ছে ম্যাডাম? আর স্বাভাবিকভাবে প্রসেনজিৎ যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, মুখ্যমন্ত্রী যেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, তাই কোথাও একটু সমস্যা হচ্ছে তার সঙ্গে কথা বলতে। তবে আজ কিন্তু মিরিকে শুধুমাত্র নয়, তিনি কিছুক্ষণ আগে পশুপতি বাজার, নেপালের যে সীমান্ত রয়েছে সেই পশুপতি বাজারে গিয়েছিলেন, তারপর থেকে সরাসরি এই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে সরাসরি চলে আসেন মিরিকে। এবার এখান থেকে তিনি মিরিক বাজার যাবেন, তারপর যখন তিনি দার্জিলিং ফিরবেন, সুকিয়া পুকুরি সেখানেও মানুষের মৃত্যু হয়েছিল এই দুর্যোগে, সেখানেও যাবেন। আজ সুকিয়া পুকুরিতে দুর্গতদের সঙ্গে কথা বলবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিরিকের যে ছবি ধরা পড়েছে সেই ছবি আমরা এখনো দর্শকদের সামনে তুলে ধরছি। এর আগেই যেখানে গিয়েছিলেন বললাম যে পশুপতি মন্দিরের কাছে, নেপালের যে সীমান্ত পশুপতি মন্দিরের কাছে, সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে তিনি মিরিক যান। আমি দেখছি যে পশুপতি বাজারেরই ছবি আমরা তুলে ধরছি যখন তিনি পৌঁছন, মানে যখন তিনি রওনা দিলেন মিরিকে। এই জায়গায় পৌঁছানোর আগে সবার আগে ভিজিট করেছিলেন এই পশুপতি বাজারে, নেপালের সীমান্ত এলাকায়। সেখানে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন বা প্রশাসনিক যারা কর্তা ছিলেন তাদের সঙ্গেও কথা বলে নিচ্ছেন। লাগাতার ছবি দেখাচ্ছি আপনাদের। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন, দুর্গতদের সঙ্গে কথা বলেন, তারপর মিরিক বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটাও আপনাদের দেখাবো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মিরিকে পৌঁছানোর আগে নেপাল সীমান্তে পশুপতি বাজারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেখানেও স্থানীয় প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন, তারপর মিরিকে পৌঁছে যান। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে, যে বাড়িতে একই পরিবারের 3 জনের মৃত্যু হচ্ছে, যেমনটা আপনাদের একটু আগেও বলছিলাম, মা, বাবা এবং মেয়ে 3 জনে ধসে মারা যান, বালি মাটি চাপা পড়ে, সেই বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় যান। সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে প্রশাসন সব রকমভাবে থাকবে এই আশ্বাস দিয়েছেন। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার এই নিয়ে উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগে, বৃষ্টিতে,
ধসে সেই সমস্ত জায়গা পরিদর্শন করছেন এক এক করে। এই মুহূর্তে তিনি মিরিক বাজারে রয়েছেন। মিরিক বাজারে যাওয়ার আগে, মিরিকে পৌঁছানোর আগে তিনি নেপাল সীমান্তে পশুপতি বাজার সেখানেও পৌঁছন এবং মিরিকে গিয়ে এই মুহূর্তে বাড়িতে ঢুকে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী, তাদের সমবেদনা জানান এবং এরপর তিনি মিরিক বাজারে, মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক বাজারে গিয়েও সেখানে মিরিক বাজারের দিকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিতের সঙ্গে যদি টেলিফোনে কথা বলা সম্ভব হয়, পিসিআরকে বলবো টেলিফোনেও যদি আমরা কথা বলতে পারি তাহলে প্রসেনজিতের কাছ থেকে আমরা লাইভ আপডেট দেবো প্রত্যেক মুহূর্তের। কিন্তু এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে মিরিকে গিয়ে সেখানে মৃতদের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, তাদের পাশে সব রকমভাবে প্রশাসন রয়েছে, তাদের আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেন। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের নির্দেশও দেন যাতে ক্ষতিগ্রস্তদের সব রকমভাবে সাহায্য করা হয়। প্রসেনজিৎ আমাদের সহকর্মীকে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। প্রসেনজিৎ, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন এবং কি করবেন সেখানে গিয়ে? দেখো, মিরিকের বাজার যেটা আছে, বাজারের পাশে সেখানেও আরো দুজনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় করে বেরিয়ে গেছে। আমরা আমাদের গাড়িও সেই কনভয়ের সঙ্গে যাচ্ছে, হয়তো সেই বাড়িতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী সোজা ফিরে যাবেন সুকিয়া বক্তৃতে এবং মিরিক কমিউনিটি হলেও অন্য গাড়িতে উঠিস তো, দীপাঙ্কে জায়গা দিস তো, মিটিং করার কথা কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে মিরিক যে কমিউনিটি হল সেখানে তিনি দৌড়াচ্ছেন। সেখানে বুঝতে পেরেছি, নজর রাখো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে মিরিক পৌঁছানোর আগে তিনি নেপাল সীমান্তে পশুপতি বাজার সেখানেও যান। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। ধসে সব হারানো পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজ্যের অন্য শীর্ষ প্রশাসনিক কর্তারাও ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে, একদিকে পশুপতি বাজারের ছবি, অন্যদিকে মিরিকের ছবি। মিরিকে গিয়ে যে পরিবারের 3 জন মারা গিয়েছেন সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমবেদনা জানান এবং প্রশাসনকে নির্দেশ দেন সব রকমভাবে তাদের পাশে থাকতে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক বাজারের দিকে রওনা দিয়েছেন। তার আগে পশুপতি বাজারে যান তিনি, সেই ছবিটাও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। দুর্গতদের সঙ্গে কথা বলার পর মিরিক বাজারে এখন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সফর সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, তার সঙ্গেও কথা বলবো। তবে তার আগে আরও একবার আপনাদের সেই ছবিটা দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ধসে সব হারিয়েছে, এটা বলে তিনি বেরোন। ওই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তিনি বলেন যে ধসে সব হারিয়েছে এই পরিবার। এক সপ্তাহ আগে গিয়েছিলেন, আবার এক সপ্তাহ পরে গেলেন, মানে একই জায়গায় তিনি এই ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গে পৌঁছে যান। এক সপ্তাহ আগেও গেলেন, এক সপ্তাহ পরেও গেলেন। আর গতকাল একইভাবে আমরা দেখেছিলাম যে নাগরাকাটা, বামনডাঙ্গা, সেখানেও গিয়ে একইভাবে দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বললেন। আজকে স্বাভাবিকভাবে প্রথমে একটা প্ল্যান ছিল যে সুকিয়া পুকুরে আগে যাবেন, তবে প্রথমে মিরিকে গেলেন, এখন তিনি মিরিক বাজারে যাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ, তার সঙ্গে যদি একটুখানি কথা বলা সম্ভব হয়। প্রসেনজিৎ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজ মূলত ঠিক কোন কোন জায়গায় যাওয়ার কথা রয়েছে? দেখো, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে একদম গ্রাউন্ড জিরোয় এসে পৌঁছে নিজেই মুখ্যমন্ত্রী দেখে নিচ্ছেন কোথায় কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কোন কোন বাড়িগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, কারা মারা গিয়েছেন, তাদের পরিজনেরা কেমন আছেন। সেই কারণেই কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে সুকিয়া বকরির যে ত্রাণ শিবির, যেখানে মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার প্রথম কর্মসূচি ছিল, সেখানে না ঢুকে মুখ্যমন্ত্রী সোজা নেপাল সীমান্তের পশুপতি হয়ে মিরিকে এসে পৌঁছান। পৌঁছেই যে বাড়ির খবর আমরা আগেই TV9 বাংলায় দেখিয়েছিলাম, একই পরিবার 3 জন মারা গেছেন, একদম লেকের কাছে সেই বাড়িতে মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে যান এবং পরিজনদের কাছে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা তা দেখে নেন এবং গোটা এলাকা ঘুরে দেখে মুখ্যমন্ত্রী আমাদেরকে জানান যে এই এলাকায় যে ধসজনিত যে পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মিরিক বাজারের দিকে এগোচ্ছেন, যে এলাকাতেও একাধিক ক্ষয়ক্ষতি রয়েছে। অর্থাৎ আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। মিরিক বাজারে পৌঁছে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা হয়তো মিরিক বাজার পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও দুর্গতদের সঙ্গে কথা বলবেন, ঠিক যেরকম আজকে আমরা দেখলাম মিরিকে। এবং কোথাও আনএক্সপেক্টেড ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। সুকান্ত মজুমদারের একটু বক্তব্য শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দার্জিলিংয়ে যান, চা বাগানে যান, ছবি তোলেন। ওনার আত্মীয়তাও হয়েছে দার্জিলিংয়ের সাথে। উনি বছরে 1-2বার করে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায় ডুয়ার্সে একবার ট্যুরে যান ওনার মন ঠিক করতে। সেই জন্যই গেছেন, বন্যা দেখাতে উদ্দেশ্য নয়। বন্যাটা বারবার যাচ্ছেন, 2বার গেছেন, আরও 2বার যাবেন হয়তো। তার কারণ হচ্ছে 5 তারিখে যখন বন্যায় মানুষগুলো মারা যাচ্ছিলেন সেই সময় উনি নাচছিলেন কলকাতাতে।
আমরা সেই ছবি দেখাচ্ছি যখন মিরিকে মৃতদের পরিবারে পৌঁছে গিয়েছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পৌঁছে গিয়েছিলেন। এবার তিনি মিরিক বাজারে পৌঁছেছেন, সেখান থেকে ছবি আসছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই খবরের দিকেই রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় যাবেন, ত্রাণ বিলি করবেন, চাকরি নিয়োগপত্র দেবেন এবং যার যে সমস্ত বিষয় দরকার প্রশাসনিক দিক থেকে যতটা সাহায্য করার সেই সমস্ত সাহায্যের আশ্বাস বা প্রতিশ্রুতি দিচ্ছেন। মিরিক বাজারের ছবি দেখছেন, এবার মিরিক বাজারে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ছবি এবার তিনি সেই বিষয়টিও তিনি ঘুরে দেখবেন, কারণ স্বাভাবিকভাবে পর্যটন কেন্দ্র এগুলো, এবং এই পর্যটন কেন্দ্রগুলো যতটা তাড়াতাড়ি ঠিক করা যাবে ততটাই রোজগার হবে সেখানকার স্থানীয় মানুষদের। তাই সেই বিষয়গুলোই নজর দিচ্ছেন। ব্যবসায়ীরা ইতিমধ্যে শর্মিষ্ঠা কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন এই পর্যটনের ভরা মৌসুমে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে চতুর্দিকে, তার পাশাপাশি একটা ভয়, একটা আতঙ্ক রয়েছে। যদি আমরা বলেছি, লাগাতার আমরা দেখিয়েওছি যে এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি আবার খুব দ্রুত ছন্দে ফিরছে, বৃষ্টি কমেছে সেখানে। এসএলএসটি চাকরির প্রার্থীদের নবান্ন অভিযানে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো। 1 লক্ষ শূন্য পদ পূরণ সহ 5 দফা দাবিতে ধর্মতলায় সেই মিছিলকে পুলিশ আটকে দেয়। আমার সহকর্মী সুপ্রিয় সরাসরি রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, শিয়ালদা স্টেশন চত্বর থেকে যে মিছিল শুরু হয়েছিল বা নবান্ন অভিযানের যে ডাক এসএলএসটিদের চাকরি প্রার্থীদের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই মিছিল যখন কলকাতা পুরসভা সংলগ্ন হক স্ট্রিটের কাছাকাছি এসে পৌঁছয়, সেই মিছিলকে পুলিশের তরফ থেকে আটকানো হয়। গার্ডরেল দিয়ে সেই মিছিল আটকানোর পর এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু এই হক স্ট্রিটে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে বসে তারা স্লোগান শাউটিং করছেন, এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি জানাচ্ছেন যে তাদের প্রতিনিধি দল, তাদেরকে এখানে আটকানো হলেও তাদের প্রতিনিধি দলকে নবান্নের উদ্দেশ্যে যেতে দিতে হবে এবং সেখানে গিয়ে তারা তাদের ডেপুটেশন জমা করবে। এবং এই মুহূর্তে আমরা যারা রয়েছে এখানে তাদের সঙ্গে একটু কথা বলি। মিছিল তো পুলিশ আটকে দিয়েছে, তো আপনারা কি করবেন? নবান্ন অভিযান আপনাদের কর্মসূচি? দেখুন, আমাদেরকে আটকে দিয়েছে সাময়িকভাবে, কিন্তু আমাদের আন্দোলন চলছে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। প্রয়োজন হলে এই রাজ্যটা মুখ্যমন্ত্রীর, আমরা রাজপথেই বসে থাকবো আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত। আজ বিগত 10 বছর ধরে পরীক্ষা হয়নি, আমাদের রাজ্যটা একদম যা খুশি তাই করে যাচ্ছে। আমরা শিক্ষিত বেকার ছেলে, আমরা ক্রিমিনাল নই। আর বেশি কিছু বলার ক্ষেত্রে আপনাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি তো আপনারা পৌঁছতেই পারলেন, আপনাদের তো এখানে আটকে দেওয়া হচ্ছে। ডেপুটেশন দাবি অবধি পৌঁছাবো, প্রয়োজনে আমরা রাজপথেই বসে থাকবো যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে। ডেপুটেশন দিতে যাওয়ার কি অনুমতি দিচ্ছে পুলিশ? পুলিশ এখন বলছে ডেপুটেশন দিতে দেওয়া যাবে না, পুলিশ বলছে আপনারা মেল করুন বা বলছে অন্যদিন এসে ডেপুটেশন দেন, কিন্তু আমরা সেই পদ্ধতিতে আমরা আলোচনা করছি আমরা কি করব। আমরা ডিসিশন আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা এর পরের মন্তব্য জানাবো আর কি। দীপ, যেটা শুনতেই পারলে যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই আলোচনা করছে। মিছিল আটকানোর পরবর্তীতে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপরে বসে এখানেই কিন্তু তারা স্লোগান শাউটিং করছেন এবং 5 দফা তাদের দাবি রয়েছে, এবং সেক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদ থেকে শুরু করে স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এ ধরনের যে 5 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখেই আজকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে এই এসএলএসটি বঞ্চিত চাকরিজীবী যে প্রার্থীরা রয়েছেন তাদের যে মিছিল, সেই মিছিল হক স্ট্রিটের কাছাকাছি আটকানোর পর এসে পৌঁছানোর পর পুলিশের তরফ থেকে মিছিল আটকানো হয় এবং পুলিশের বাধার মুখে পড়ে এই মুহূর্তে কিন্তু রাস্তার উপরে তারা বসে রয়েছেন। এখন তাদেরকে নবান্নের গিয়ে যে ডেপুটেশন, সেই ডেপুটেশন দেওয়ার অনুমতিও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে তাদের কি পরবর্তী পদক্ষেপ হয় সেটাই কিন্তু এখন দেখার। अभी तो आप लोग रिलीफ मिला, जो लॉक से कार्ड है उधर में नाम लिखा नहीं, आधार कार्ड चाहे रेशन कार्ड हो, चाहे जमीन का लेटर हो, चाहे पट्टा हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, सब स्टैम्प बना है, उसमें आप लोग सब कर लो। मेरे पे गया से पहले एक बार आगे आएंगे, जो लोग बैठे हैं उनको बुला लीजिए। आपका पिछला अच्छा है, आप जाएगा में बैठे, ठीक है, बाकी हम देख लेते हैं, हर बार जिसको दिया हम देख लेंगे, प्लीज प्लीज ठीक है এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। ওখানে অনেক রিলিফ লেখা আছে, রিলিফ মেটেরিয়াল আমি এখানে না, তোমরা এটা দিয়ে দাও। এখানে আইসি লোকাল আছে,
এলপি রায় আছে এবং এলপি রায় এবং আমাদের পেছনে অনেক রকমের সাথে আছে। রিলিফটা দেবে কি? এসডিও পিডিওরা এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে। আবার আমি নিয়ে এসেছি সাথে করে সব, ওখানে রাখা আছে, আপনারা দেখে নিন। জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা উপহারও এনেছে, সেই উপহারগুলোই নিয়ে নিচ্ছে নিজের হাতে। ফুল এনেছে, কেউ হাতে আটা ছবি এনেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের কাছ থেকে সেই উপহার গ্রহণ করে। तुमको हम ड्राइंग खाता दे देते हैं, तुम भी रखो, ठीक है? रखो तुम्हारा কোথায় নিয়েছে? দাদা ক্যামেরা পেছনে দাদা, ड्राइंग खाता ऊपर में दे देगा। অল্প একটু বাচ্চাদেরকে পাঁচটা উপহার কি করছো? আইন এ বুম পেন্সিল ले लो, সরি ले लो। সব এই না দিয়ে ছবি দেয়। আর বাচ্চাদের হাতে খাতা, পেন্সিল, আঁকার খাতা, উপহার এমনি আছে। तुम्हारा उधर में ड्राइंग खाता दे देगा। ये तुम्हारा देखो कितना बड़ा बड़ा खाता है, तुम स्कूल में पढ़ सकते हैं। स्कूल कीजिए। আরেকটা খাতা দাদা মাথা মাথা দাদা বাচ্চাটা খাতা লাও, ছোট ছোট উপহার বাচ্চাদের জন্য। হোয়াইটের নালে বাচ্চাটা পাবো না। টেডি বিয়ার, খেলনা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী। এই ছবি মিরিক বাজারে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এই মুহূর্তে মিরিক বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগ বিধ্বস্ত মিরিকে তিনি পৌঁছে গিয়েছেন। সেখানে গিয়ে এই মুহূর্তে তিনি ছোট ছোট শিশুদের সঙ্গে কথা বলছেন, তাদের হাতে উপহার তুলে দিচ্ছেন। প্রসেনজিৎ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে যে ছবি আমরা কাছে নয়, একদম এই মিরিকের রিলিফ ক্যাম্প কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে এসে কিন্তু যারা দুর্গত মানুষজন এখানে আছেন তাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের হাতে তুলে দিলেন চকলেট এবং ড্রয়িং খাতা। এই রিলিফ ক্যাম্পে থাকা বাচ্চারাও মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত, তারাও মুখ্যমন্ত্রীকে দিলেন এক গোছা ফুল। সব মিলিয়ে পাহাড় সফরে প্রথমেই একদম সরেজমিনে দেখে নেওয়া পাহাড়ের ক্ষয়ক্ষতি, সবচেয়ে বিধ্বস্ত এলাকা মিরিক, সেই মিরিকে এসে পৌঁছলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধুমাত্র মৃতের বাড়িতে নয়, একাধিক রিলিফ ক্যাম্পে পর পর পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা সেই মিরিকের কমিউনিটি হলে রিলিফ শেল্টার, যেখানে বাসিন্দারা আছেন তাদের সঙ্গেও কথা বললেন। आप लोगों के साथ तो बात हुआ मैडम का, क्या बोला उन्होंने? वो बोला कि क्या क्या रिलीफ मिले बोला, और फिर यही बोला कि यहाँ पे एलबी राय और सब कुछ है। आप लोग यहीं पे रह रहे हो? हाँ यहीं पे रह रहे। घर का क्या हाल है? घर का हमारा पूरा ख़त्म हो गया है, और टॉयलेट बाथरूम भी सब कुछ ख़त्म हो गया है, बर्बाद हो गया है। और ये त्राण सामग्रियों दिलेन? हाँ, रिलीफ मटेरियल दिया आप लोगों को? हाँ हाँ मिल रहा है, जो भी मिल रहा है, जो भी आ रहा है, जो भी मिल रहा है। आप लोगों ने कुछ कहा? हाँ कहा। क्या कहा आप लोगों ने? यही तो मिल रहा है बोल के। একদম এই বাসিন্দারাও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পেয়ে জানিয়েছেন গত কদিন ধরেই তারা দুর্গত অবস্থায় এই ক্যাম্পে কিন্তু আশ্রয় নিয়ে তারা আছেন, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে জানান একাধিক ত্রাণ সামগ্রী তিনি নিয়ে এসেছেন, যা এই মানুষজনের কাছে তিনি তুলে দিলেন। এবং পরপর বিভিন্ন ক্যাম্পে এভাবেই গিয়ে মানুষের কাছে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।